11ই জুলাই। মার্থা মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঈশ্বরকে ধন্যবাদ দিল যে লাস্ট উইকে রাতে কোনো ঝড় বা বৃষ্টি হয়নি। এমনিতেই রাত হলেই এই কটেজের চারপাশটা কীরকম নিঝুম হয়ে যায়, তার উপর ঝড় বৃষ্টি হলে তো কথাই নেই। পরিবেশ তখন আরও ভৌতিক হয়ে ওঠে। এলোমেলো হাওয়ায় বাগানের উঁচু উঁচু গাছগুলো নুয়ে নুয়ে পড়ার ক্যাঁচকোঁচ শব্দ তো আছেই। কটেজের ভেতরের পুরনো আমলের দরজাগুলো কেমন বিশ্রী শব্দ করে অনবরত খুলে আর বন্ধ হয়। সে এক ভীতিদায়ক পরিবেশ, অতি বড় সাহসীও ভয় পেতে বাধ্য। রব মাউন্টফোর্ডের মুখ থেকেই শুনেছে মার্থা, হথর্ন কটেজের বাগানের দিকে সেপটিক ট্যাঙ্কের কাজ এখনো কিছু বাকি আছে। এমনিতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা দেখা দিয়েছে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে খুব পুরনো আমলের একটা কয়েন পাওয়া গেছে। রোমান আমলের কয়েন। পুরনো যুগের রোমান কয়েন এখানে কোথা থেকে এলো সে এক রহস্যই বটে। তাই ওখানে আরও খোঁড়াখুঁড়ি করার দরকার আছে। মার্থার অবশ্য তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার এখন একমাত্র চিন্তা রুবিকে নিয়ে। তার যদি হঠাৎ কিছু হয়ে যায়, রুবিকে কে দেখবে তখন? দুশ্চিন্তা তার দিন দিন এতই প্রগাঢ় হচ্ছে যে আজকাল তার কলম দিয়ে এক লাইন লেখাও আর বেরোয় না। সে স্পষ্টই বুঝতে পারছে যে গল্পটা সে লিখতে শুরু করেছিল তা নিশ্চিত ব্যর্থ হবে। শুধু সে যে স্ত্রী হিসেবেই ব্যর্থ হয়েছে তাই নয়, একজন রাইটার হিসেবেও ব্যর্থ হবে সে। রুবির কাছে সে কোনোদিনই নিজেকে একজন সফল এবং স্বাধীন মা হিসেবে উপস্থাপিত করতে পারবে না। এখানে আসার পর থেকে একমাত্র মিসেস স্টকওয়েল ছাড়া আর কারোর সঙ্গে তেমন পরিচিতি গড়ে ওঠেনি তার। গ্রামের মহিলাদের অনেকেই এখনও তার কাছে সম্পূর্ণ অপরিচিত। এই কটেজের সন্ধে একটু উতরলেই মাঝে মাঝেই পাওয়ার কাট হয়ে যায়। তাই মার্থা বিকেল থেকেই ক্যান্ডেল, টর্চ আর দেশলাই কাঠি এই তিনটে জিনিস সবসময় সঙ্গে রাখে। রবকে এই হঠাৎ হঠাৎ পাওয়ার কাট হয়ে যাওয়া নিয়ে অনেক অনুযোগ করেছে, কিন্তু মুখে ঠিক আছে দেখব বলে শুকনো আশ্বাস দেওয়া ছাড়া আর বিশেষ কিছুই করতে পারেনি সে। মার্থার ভয় আর উদ্বেগ দিন দিন এত বাড়ছে যে রাতে শুতে যাওয়ার সময়ও সে লাইট জ্বেলেই শুয়ে থাকে। তার বুক এই ভয়ে সবসময় দুরু দুরু করে, কখন না জানি আবার লাইট চলে যায়। লাইট যাওয়া মানেই তো এই বাড়িটা যেন দ্বিগুণ উৎসাহ নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। আরও একটা জিনিসকে সে এখন ভয় পেতে শুরু করেছে, তা হলো ঝড় বৃষ্টি। লন্ডনে থাকতে যে ঝড় বৃষ্টিকে সে এনজয় করত, এখানে আসার পরেই একা বাড়িতে ঝড় বৃষ্টির সময় থাকতে তার বড় ভয় করে। আজকাল আবার একটা নতুন উপসর্গ যোগ হয়েছে। ইদানিং রোজ 3:30 নাগাদ তার ঘুমটা ভেঙে যাচ্ছে। জেগে উঠেই তার একটা অদ্ভুত অনুভূতি হয়। সে অনুভব করে পুরো কটেজের আবহাওয়াটা কীরকম যেন অস্বাভাবিক ঠান্ডা। শরীর যেন জমে বরফ হয়ে আসতে চায়। তার মনে হয় সে যেন ঘরে নয়, কোনো তুষারাবৃত অঞ্চলে রয়েছে, যেখানে নেই আগুনের এক চুল উত্তাপ। ঠান্ডায় হি হি করে কাঁপতে থাকে সে। এটাও লক্ষ্য করে যে বেড লাইট অন করে রেখে সে শুয়ে থাকলেও কখন যেন নিভে যায় সেটা। আজও তাই হয়েছে। বেড লাইট অন রেখেই সে শুয়েছিল, কিন্তু কখন যেন নিভে গেছে। মার্থা মনে করে আবার বোধহয় লোডশেডিং হয়েছে। উফ, সত্যি এত লোডশেডিং হয় এখানে? সত্যি আগে জানতো না ও। সারা কটেজে আলকাতরার মতো তরল গাঢ় অন্ধকার। নিজের হাতটাও দেখা যায় না। সামনে মনে হয় যেন বিশাল একটা কালো দেওয়াল খাড়া হয়ে দাঁড়িয়ে। অসহ্য লাগে মার্থার। বুকের ভেতরটায় দমাস দমাস করে বাড়ি পড়তে থাকে। কোন দিন সে হয়তো এভাবেই এই কটেজে হার্ট ফেল করে মরে পড়ে থাকবে।
এই কটেজটা তো গ্রামের অন্য অংশ থেকে এমনই দূরে যে 2-3 দিনের আগে বোধহয় তার লাশ উদ্ধার হবে না এই কটেজ থেকে। কিন্তু রহস্য এটাই, কটেজের আবহাওয়াটা এরকম হঠাৎ হঠাৎ ঠান্ডা হয়ে যায় কেন? কি কারণ এর পেছনে? ঠান্ডা মানে যে সে ঠান্ডা নয়, হিমাঙ্কের নিচে চলে যাওয়া তাপমাত্রা হলে যেরকম হয় সেই রকম। এরকম কেন হবে? অথচ এখন এত ঠান্ডা থাকার কথা নয়। আজ রাতেও ঠিক ওই একই সময় তার ঘুমটা প্রচণ্ড শীতে ভেঙে গেছে। আজও সে দেখল ঘর, এমনকি পুরো কটেজ কবরের মতো অন্ধকার। বিছানার পায়ের দিকে গুছিয়ে রাখা কম্বলগুলো গায়ের ওপর আপাদমস্তক ঢাকা দিতে যাবে মার্থা, হঠাৎ এই সময় শুনতে পেল রুবির কান্নার শব্দ। ওর বেড সাইড টেবিলের ওপর রাখা বেবি মনিটরে শুনতে পায় পাশের ঘর থেকে রুবির কান্নার শব্দ। নিশ্চয়ই অন্ধকারে জেগে উঠে ভয় পেয়েছে মেয়েটাকে শান্ত করে আবার ঘুম পাড়াতে হবে ওকে। গায়ের ওপর থেকে কম্বলগুলো সরিয়ে বিছানা ছেড়ে নিচে সবে ডান পাটা রেখে খাট ছেড়ে উঠতে গেল মার্থা, কিন্তু পারল না। কিসে যেন বাধা পেল সে। আবার চেষ্টা করলো বাম পাটা সামনে বাড়াতে, কিন্তু আবারও ব্যর্থ হলো সে। ঘুম তখন পুরোপুরি বিদায় নিয়েছে মার্থার চোখ থেকে। এই প্রথম সে টের পেল এই ঘরে সবকিছু যেন ঠিকঠাক নেই, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। বাম পাটা নাড়াতে গিয়েও নাড়াতে পারছে না সে। কি হলো হঠাৎ তার? পাশের ঘর থেকে ওদিকে রুবির পরিত্রাহী কান্নার শব্দ শুনতে পাচ্ছে সে। মার্থার ইচ্ছে হলো সে এরোপ্লেনের গতিতে ছুটে যায় ওর ঘরে, কিন্তু ইচ্ছে থাকলেও এক চুল ক্ষমতা হচ্ছে না তার। মার্থার মনে হলো সে এখনই অজ্ঞান হয়ে যাবে। কি হলো তার? সে প্রথমে বুঝতে না পেরেও এবার বুঝতে পারছে সে। হ্যাঁ, স্পষ্ট বুঝতে পারছে কেন সে হাত পা নাড়াতে পারছে না। তার 2 পায়ের গোড়ালি কেউ যেন শক্ত করে চেপে ধরেছে। পাশের ঘরে রুবির কান্না আর চিৎকার আরো বেড়ে গেছে। পুরো গ্রাম যেন ছুটে আসবে তার কান্নার শব্দে। কিন্তু মার্থা জানে সেই চান্স 1/10 নেই। এই কটেজের কয়েক কিলোমিটারের মধ্যে অন্য কোনো বাড়িঘর নেই যে ওদের চিৎকারে ছুটে আসবে। আশপাশের জঙ্গল, মুখ, গাছপালা আর কিছু ছোটখাটো বুনো জন্তুই এখানে ওদের প্রতিবেশী। মার্থা এবার চিৎকার করে ডেকে উঠল, রুবি! সঙ্গে সঙ্গে ওর ডান পায়ের গোড়ালিও কে যেন চেপে ধরল এইবার। কিসে ওর 2 পায়ের গোড়ালি বজ্রকঠিন মুষ্টিতে চেপে ধরেছে অন্ধকারে ঠিক ঠাহর করতে পারছে না মার্থা। জোর করে লাথি মেরে এলোমেলো পা ছুঁড়তে চেষ্টা করলো সে, ছাড়াতে চেষ্টা করলো নিজের পা, কিন্তু পারল না। খাটের তলা থেকে কিছু একটা ও 2 পায়ের গোড়ালি চেপে ধরে আছে। আর্তনাদ করে উঠল মার্থা। পাশের ঘরেও রুবি প্রচণ্ড ভয় হেঁচকি তুলতে তুলতে কাঁদতে লাগলো। অসহায়ের মতো সরু তীক্ষ্ণ গলায় আর্তনাদ করে কাঁদছে রুবি। আর এই ঘরে অসহায়ের মতো নিজেকে অদৃশ্য আক্রমণকারীর হাত থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করছে মার্থা। যে ওকে চেপে ধরে আছে সে যে কোনো মতেই ওকে ছাড়তে নারাজ তা বিলক্ষণ বুঝতে পারল মার্থা। আতঙ্কে বরফের মতো জমে গেল সে। ঠকঠক করে কাঁপছে ওর সারা শরীর। যত ঝাঁকানি মেরে নিজেকে ছাড়াতে চেষ্টা করছে ও, ততই ওর পা দুটোর উপর আরো শক্ত হয়ে বসছে সেই অদৃশ্য হাতের চাপ। হাতের কনুইয়ের ওপর ভর দিয়ে মার্থা নিচু হয়ে ওর শরীরটাকে ঝুঁকিয়ে দেখতে চেষ্টা করলো আক্রমণকারী কে তার পা ধরে টেনে ধরেছে। ঠিক তখনই একটা হ্যাঁচকার টান অনুভব করলো সে। তার দেহটাকে খাটের ওপর থেকে প্রবল শক্তিতে মেঝে টেনে নামিয়ে আনতে চাইছে কেউ।
তার পা দুটোকে সজোরে টানতে শুরু করেছে কেউ, কিন্তু মার্থাও হাল ছাড়বার নয়। সে প্রাণপণে খাটটাকে আঁকড়ে ধরে রইল। বিছানার ওপর ওর শরীরটা অসহায়ের মতো ছটপট করতে লাগলো। ওদিকে পাশের ঘর থেকে ভেসে আসা রুবির কান্না ক্রমশ অসহ্য হয়ে উঠছে তার কানে। চোখ নাক কান বুজে কটেজ কাঁপিয়ে কাঁদছে বাচ্চাটা, মাঝে মাঝে হেঁচকি তুলছে, দম আটকে আসছে তার, বোঝাই যাচ্ছে। আর এই ঘরে মার্থা পাগলের মতো অসহায়ের মতো নিজেকে ছাড়াতে চেষ্টা করছে। একসময় একটা হ্যাঁচকা টানে মার্থা গড়িয়ে পড়ে গেল মেঝেতে। সর্বনাশ! সঙ্গে সঙ্গে তাকে কেউ যেন প্রবল শক্তিতে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে চাইল। পা দুটো ওদিকে সামান্য উঁচু হয়ে উঠেছে তার, অর্থাৎ ওদিক থেকে কেউ ওর পা দুটো টেনে তুলে ধরেছে। প্রচণ্ড একটা টান অনুভব করলো মার্থা। সে জানে এরপর কি হতে চলেছে। তার দেহটাকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে চলে যাবে অন্য কোথাও, ঠিক যেমন করে দণ্ডপ্রাপ্ত মানুষকে ঘোড়া বা গাড়ির পেছনে বেঁধে নিয়ে যাওয়া হয়। আর তারপর আর ভাবতে পারল না মার্থা, তাকে বাঁচতেই হবে। সে নিজে না বাঁচলে রুবিও মারা যাবে, তাই তাকে হার মানলে চলবে না, বাঁচতেই হবে তাকে। সে খাটের বাটনটাকে আঁকড়ে ধরল দুই হাতে, আর পরিত্রাহী চিৎকার করতে করতে অনবরত শূন্যে লাথি চালাতে লাগলো। মেঝের ওপর মার্থার দেহটা উপুর অবস্থায় অসহায়ের মতো আছাড়ি পিছাড়ি করছে, আর অন্য দিক থেকে ওর পা দুটোকে ধরে কে যেন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওকে। ভাগ্যে এক হাতে বিছানার চাদরটা আর অন্য হাতে খাটের বাজুটাকে সে শক্ত মুঠিতে আঁকড়ে ধরে আছে, তাই রক্ষে। অনেকক্ষণ ধরে চলল এই রকম টানাটানি। হঠাৎ যেমন করে ব্যাপারটা শুরু হয়েছিল তেমনি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। হঠাৎ করেই থেমে গেল টানাটানি। যে এতক্ষণ মার্থাকে টেনে নিয়ে যেতে চাইছিল, হঠাৎ করেই যেন সে মার্থাকে ছেড়ে দিল। আর ছেড়ে দিতেই মার্থার পা দুটো, যেটা এতক্ষণ পেছনের দিকে উঁচু হয়েছিল, ঠিক যেন কেউ ধরে রেখেছিল, ধপ শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। সেই সঙ্গে থেমে গেল মার্থার দেহের আছাড়ি পিছাড়িও। সব কিছু আবার আগের মতো শান্ত চুপচাপ হয়ে গেল। মার্থাও টের পেল ওর পায়ের দিকে নেই আর কারোর স্পর্শ। বোঝাই যাচ্ছে যে ওকে আক্রমণ করেছিল সে হঠাৎ করেই ওকে ছেড়ে দিয়েছে। ভয় হলো আবার নতুন উদ্যমে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না তো সে। কে আছো এখানে? ঘরের অন্ধকারকে উদ্দেশ্য করে সিংহনাদে চিৎকার করে বলে উঠল মার্থা। ওর পরনের জামা কাপড় ভিজে গিয়েছে ঘামে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালের ওপর নেমে এসেছে, পরনের বেশ বাস বিস্রস্ত, বুকটা দ্রুত লয়ে ওঠানামা করছে। ততক্ষণে অন্ধকারে দৃষ্টি সয়ে এসেছে মার্থার। সে স্পষ্ট বুঝতে পারল ঘরে একমাত্র সে ছাড়া আর কেউ নেই। কিন্তু একটু আগে যে কাণ্ডটা তার সাথে ঘটছিল সেটা তো অস্বীকার করার উপায় নেই। স্বপ্ন বা মনের ভুল বলে আর উড়িয়ে দেওয়া যায় না ব্যাপারটাকে। সে জেগে জেগে সব কিছু স্পষ্ট অনুভব করেছে। কিছু একটা এই ঘরে একটু আগেও ছিল, যেটা এখন আর নেই। মার্থা পাগলের মতো ঘরের এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে লাগলো, কিন্তু ঘরে কেউ থাকলে তার গাঢ় ছায়া অন্তত দেখা যেত, কিন্তু কোনো ছায়া নজরে পড়ল না তার। ওদিকে পাশের ঘরে রুবি চিৎকার কান্নাকাটির সমান তালে চলছে এখন। কাঁদতে কাঁদতে বোধহয় গলা শুকিয়ে গেছে মেয়েটার, কফ জমে গিয়েছে গলায়। ভালো করে এখন আর আগের মতো গলা ছেড়ে কাঁদতেও পারছে না, কিন্তু তবু কান্না থামেনি তার। এই ঘরে মার্থাকে কেউ আক্রমণ করেছিল। মার্থা স্পষ্ট টের পেয়েছে দুটো সাঁড়াশি কঠিন হাতের স্পর্শ। তাহলে ওই ঘরে রুবি কাঁদছে কেন? ওকেও কি ওর ঘুমন্ত অবস্থায় কেউ আক্রমণ করেছে? আক্রমণকারী তাহলে কি দুজন? ভয় বিস্ময় কাঠ হয়ে বসে রইল কিছুক্ষণ মার্থা। নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলল সে কতক্ষণের জন্য। মাথাও যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। তারপরেই হঠাৎ যেন চলৎ শক্তি ফিরে পেল মার্থা।
সবেগে ছুটে গেল পাশের ঘরের দিকে। সিঁড়ির ল্যান্ডিংয়েও নিশ্চিদ্র অন্ধকার, এত অন্ধকার যে এই পৃথিবীর বুকে থাকতে পারে তা ধারণাতেও ছিল না মার্থার। মনে হচ্ছে যেন সে কোনো গভীর পাতালে রয়েছে, যে সে অন্ধকার নয়, যেন সেই অন্ধকারে গা মিশিয়ে রয়েছে সেই অজানা শত্রু যে তাকে কিছুক্ষণ আগে আক্রমণ করেছিল। এখনো সে যেন ওখানেই চুপটি করে দাঁড়িয়ে আছে তারই প্রতীক্ষায়। কিন্তু মার্থার সেদিকে খেয়াল নেই। সে তখন মেয়েকে বাঁচানোর তাগিদে প্রায় অন্ধ। কে রয়েছে তার আশেপাশে সেদিকে ওর তখন খেয়াল নেই। ঝড়ের বেগে ছুটে এসে প্রবেশ করল রুবির ঘরে। রুবির ঘর মোটেও অন্ধকারে নেই। সেই বেবি নাইট ল্যাম্পটার আলোয় আলোকিত হয়ে আছে সারা ঘর। ওটা টেবিলের ওপর স্ট্যান্ডের ওপর একভাবে ঘুরছে, আর ঘরময় চাঁদ আর তারার লুকোচুরি চলছে। মার্থা ঘরে ঢুকেই উন্মাদিনীর মতো বুক ফাটা চিৎকার করে অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমার মেয়েকে, ছেড়ে দে। নাভি মূল চিরে উন্মাদিনীর মতো চিৎকার করতে লাগলো সে। রুবির একটানা কান্না তখনও থামেনি। বাচ্চাটা প্রচণ্ড ভয় আর কিসের এক অব্যক্ত যন্ত্রণায় কেঁদেই চলেছে একটানা। হায় রে সোনা, হায়, এই তো আমি এসে গেছি, দেখ দেখ সোনা বলে বাচ্চাটাকে সামলাতে গিয়েও পারল না মার্থা। অনুভব করলো দেহটা কিরকম যেন দোলনার মতো দুলছে। এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল মার্থা। দুলছে কেন সেভাবে? হ্যাঁ, এবার বুঝতে পারছে সে। বেবি নাইট ল্যাম্পের আলে মেঝের দিকে তাকিয়ে যা দেখল, তাতে হৃৎপিণ্ড একবার থমকে গিয়েই যেন ফের দ্বিগুণ জোরে ছুটতে শুরু করলো। পা দুটো টলে উঠল তার। টাল সামলাতে গিয়ে রুবির খাটটার একটা বাটন শক্ত হাতে ধরে নিজেকে সামাল দিল মার্থা। বেবি নাইট ল্যাম্পের আলোয় মেঝের দিকে তাকিয়ে যা দেখল, তাতে হৃৎপিণ্ড একবার থমকে গিয়েই ফের যেন দ্বিগুণ জোরে ছুটতে শুরু করলো। পা দুটো টলে উঠল তার। টাল সামলাতে গিয়ে রুবির খাটটার একটা বাটন শক্ত হাতে ধরে নিজেকে সামাল দিল মার্থা। স্তম্ভিত চোখে দেখল ঘরটা দুলছে। ঘরের মেঝেটা ভূমিকম্পের মতো দুলছে। না না, দুলছে নয়, ঘুরছে। মেঝেটা মনে হচ্ছে যেন ডিজনিল্যান্ডে দেখা মেরিগো রাউন্ডের মতো ঘুরছে ওর চারপাশ দিয়ে। রুবির চিৎকার আর কান্নাকাটি আরও বেড়ে গেছে, যদিও তখনও ঘরে কাউকে দেখতে পায়নি মার্থা। কেউ নেই ঘরে। হঠাৎ এতক্ষণে যেটাও খেয়াল করেনি এবার খেয়াল হলো। যেখানে পাওয়ার খাট হয়েছে, সারা কটেজ পাতালের গুহার মতো অন্ধকার। যেখানে যেখানে সে আলো জ্বালিয়ে রেখে শুতে গিয়েছিল, সেসব জায়গার কোথাও আলো নেই। সেখানে রুবির ঘরের এই নাইট ল্যাম্প জ্বলছে কি করে? ইলেকট্রিকে চলা জিনিসটা এভাবে বিনা বিজলিতে কিভাবে জ্বলছে? দৌড়ে গিয়ে রুবিকে কোলে তুলে নিল সে। মাকে পেয়ে রুবির কান্নার কিছুটা ভাটা পড়ল, কিন্তু তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বাচ্চাটা। কিন্তু এবার আরও একটা ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করলো মার্থা। রুবি এখন তো আর আগের মতো তারস্বরে কাঁদছে না, তবে শিশুর গলায় ওই ভয়ঙ্কর কান্না কোথা থেকে ভেসে আসছে? রুবিকে কোলে নেওয়া অবস্থাতেই মার্থার শরীরটা থরথর করে কেঁপে উঠল এক ভীষণ অজানা আতঙ্কে। রুবির ঘরের মেঝেটা তখনও ঘুরে চলেছে, যেন সে ডিজনিল্যান্ডে গিয়ে কোনো রাইডে চড়ে বসে আছে। অবিশ্বাস্য, ভয়ঙ্কর। কিন্তু সব কিছু ছাপিয়ে একটা শিশুর অসহায় বুক ফাটা কান্না মার্থাকে যেন ওখানে স্তব্ধ করে দাঁড় করিয়ে দিল। না, কোনো সন্দেহ নেই এই কান্না এই ঘরের দেওয়ালের ভেতর থেকেই আসছে। এই পুরনো ফায়ার প্লেসটা, যেটার দেওয়াল মিস্টার মাউন্টফোর্ড দুদিন আগে প্লাস্টার মেরে বুঝিয়ে দিলেন, সেখান থেকেই আসছে। শিরশিরে একটা অনুভূতি মার্থার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নেমে গেল। ওর সাহস হলো না কাছে গিয়ে দেওয়ালটা পরীক্ষা করে। ওটা যে কোনো জানোয়ারের কান্না নয়, কোনো মানব শিশুরই কান্না, তা দিনের আলোর মতোই স্পষ্ট ওর কাছে। কিন্তু তবু সে পারল না এই ঘরের বাইরে এক কদম পা রাখার। ভগবান জানে দরজার বাইরের অন্ধকারে গা মিশিয়ে কে অপেক্ষা করে আছে তার জন্য।
রুবির ঘর ছাড়া পুরো কটেজ ভয়ঙ্কর অন্ধকারে ঢাকা। এই কটেজের প্রত্যেক ঘরের দেওয়ালেই ফিউজ উড়ে গেলে তাকে রিকভার করার একটা সিস্টেম আছে, যাতে এত বড় বাড়িতে হঠাৎ যদি কোনোভাবে ফিউজ উড়ে যায় তাহলে যে কোনো ঘরে বসেই সেটা রিকভার করা যাবে। মার্থা এগিয়ে গেল রুবির ঘরের দেওয়ালের ওদিকে। অনেক উঁচুতে একটা ইলেকট্রিক বোর্ড লাগানো। মার্থার এমনিতে হাত যাবে না। খাটের ওপর দাঁড়িয়ে সেটার নাগাল পেল সে। সুইচটাকে অনেকবার ওঠালো নামালো, কিন্তু কোনোভাবেই আর লাইট জ্বলল না কটেজের কোথাও। শেষে হাল ছেড়ে দিল মার্থা। না, সত্যি করেই কারেন্ট ফেলিওর হয়ে গেছে। কিন্তু কারেন্ট যদি এখন নাই থাকবে তাহলে রুবির এই বেবি নাইট ল্যাম্প কি করে জ্বলছে? সেটাই এক পরম আশ্চর্যের কথা। পাওয়ার নেই, অথচ এই লাইটটা তাহলে জ্বলছে কি করে? মহা আতঙ্কে পাগল হয়ে যাবার দশা হলো মার্থার। গলা চিরে বেরিয়ে এলো একটা অস্ফুট চিৎকার, ভয়ার্থ চিৎকার। ওর কোলে রুবির কান্না তখনও একেবারে থামেনি। মায়ের ঘাড়ে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে মেয়েটা। আর ওদিকে সেই ভয়াবহ অমানুষিক শিশুকণ্ঠের আর্তনাদ ক্রমশ আরও বেড়ে চলেছে। প্লিজ স্টপ! আর সহ্য করতে না পেরে বা চিৎকার করে বলে উঠল মার্থা। ওর কান আর সহ্য করতে পারছে না সেই ভয়ঙ্কর কান্না। প্লিজ থামবি, প্লিজ স্টপ, স্টপ! ফের চিৎকার করে বলে উঠল মার্থা। কান্না তবু ভেসে আসতে লাগলো। মাঝে মাঝে বাতাসে জোরে জোরে শ্বাস টানার শব্দ, যেন কাউকে বদ্ধ কোনো জায়গায় বন্দি করে রাখা হয়েছে, আর সে এক ফোঁটা বাতাস নেওয়ার জন্য নিদারুণ ছটপট করছে। এত তীক্ষ্ণ, এত স্পষ্ট সেই শব্দ, যেন মনে হচ্ছে ওর কানের সামনে দাঁড়িয়েই কেউ ওই রকম ভয়াবহ চিৎকার করে চলেছে, যেন ওর পাশে দাঁড়িয়ে কেউ কাঁদছে। আই সে শাট আপ, শাট আপ! এবার ধমকে বলে উঠল মার্থা। দোকানে আঙুল চেপে ধরে প্রাণপণে ধমক লাগালো একটা, শাট আপ, শাট আপ! হঠাৎ এবার সত্যি সত্যিই থেমে গেল সেই ভয়াবহ আর্তস্বর। এখুনি এখুনি এই বাড়ি থেকে বেরোতে হবে, কিন্তু তার জন্য তাকে বাইরের অন্ধকারে পা রাখতেই হবে, নইলে সদর দরজার কাছে যাবে কি করে? রুবিকে কোলে দুহাতে আঁকড়ে ধরে মার্থা ঘর থেকে বেরিয়ে এলো। রুবির ঘরের দরজা খোলাই রইল। ঘরের সেই বেবি নাইট ল্যাম্পের ভুতুড়ে আলো ঘরের বাইরের অন্ধকার খুব সামান্যই দূর করতে পেরেছে। তবু মার্থা সেই আলোটুকুই সম্বল করে সিঁড়ির ল্যান্ডিং ধরে এগোতে লাগলো নিচের একতলার দিকে। ঘুটঘুটে অন্ধকার সিঁড়িতে পা রাখল সে। কোলে রুবি, নিজেরও পা দুটোর ওপর ভরসা রাখতে পারছে না, যে কোনো সময় পড়ে যেতে পারে হুমড়ি খেয়ে। কিন্তু তবু নিজেকে সামলে রাখতে চেষ্টার অন্ত রাখল না সে। সিঁড়ির রেলিং ধরে ধরে কোনো রকমে ব্যালেন্স রেখে অন্ধের মতো নামতে লাগলো মার্থা। কি আছে সামনে, কে রয়েছে আশেপাশে তোয়াক্কা না করে নামতে লাগলো সে। সিঁড়িটা অতিক্রম করে একতলার প্রশস্ত লিভিং রুমটা ক্রস করতে পারলেই সদর দরজা। একবার দরজা খুলে বেরোতে পারলে ও আর পায়ে কে ওকে? এক্ষুনি এক্ষুনি ওকে বেরোতেই হবে এই বাড়ির বাইরে, কিন্তু খুব সাবধানে, খুব সাবধানে এখন নামতে হবে তাকে, নইলে সে আর রুবি দুজনের কেউই বাঁচবে না। হতাশা আর নিরবিচ্ছিন্ন আতঙ্ক সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে তাকে। বুকের ভেতর হার্টটা এত জোরে লাফাচ্ছে যে মনে হচ্ছে বুঝি এখনই হার্ট ফেল করবে। ধুম জ্বরের রোগীর মতো কাঁপছে মার্থা ঠকঠক করে। শরীর বেয়ে নেমেছে ঘামের বন্যা। কপাল বেয়ে ঘাম নেমে ঝাপসা করে দিচ্ছে তার দৃষ্টি। গাল বেয়েও টপ টপ করে ফুটছে ফোঁটা ফোঁটা ঘাম। এই অন্ধকার বাড়িতে কে তাকে আক্রমণ করেছিল? কোথায় বা চলে গেল হঠাৎ তাকে ছেড়ে দিয়ে? সেই আক্রমণকারী কোথায় গেল? সংখ্যায় কত, এক না একাধিক? সে বা তারা এখন কি সত্যিই চলে গেছে, নাকি ঘাপটি মেরে রয়েছে এই বাড়িরই অন্ধকারের কোথাও, সুযোগ খুঁজছে কখন আবার অসহায় এই দুটি প্রাণীর ওপর ঝাঁপিয়ে পড়বে? কি উদ্দেশ্য তাদের? তাদের ওপর আক্রমণ করার কি উদ্দেশ্য? তারা কি রুবিকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইছে, নাকি আক্রমণের অন্য কোনো কারণ আছে? মার্থা সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার চকিতে পেছন দিকটা দেখে নিল, কেউ ওর পেছনে আসছে না তো। কিন্তু একে ভয় আতঙ্কে কাবু হয়ে রয়েছে, তাই এই ভীষণ অন্ধকার।
2-3টে ধাপ প্রায় পড়েই যাচ্ছিল সে। কোনো রকমে রেলিং শক্ত মুঠিতে ধরে নিজেকে সামাল দিল মার্থা। পাটা যেন স্লিপ খেয়ে গিয়েছিল একটু পেছনে দেখতে যেতেই। পুরো কটেজে এখন নিরন্ধ্র অন্ধকার, পিন পতন নিস্তব্ধতা বিরাজ করছে পুরো বাড়িতে, কবরস্থানের নিস্তব্ধতা। অনেকক্ষণ সময় নিয়ে সিঁড়ির শেষ ধাপে নেমে আসতে পারল মার্থা। অনুভব করল ওর কাঁধের ওপর রুবির দেহের চাপ বাড়ছে। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। কি ভয়টাই না পেয়েছিল, এখন ক্লান্ত হয়ে পড়ে ঘুমোচ্ছে। একতলার মেঝেতে পা রাখতেই কানে এলো হঠাৎ ওর মনে পড়ল ঘর থেকে বেরোবার সময় রুবির মুখে একটা বেবি সুথার লাগিয়ে দিয়েছিল সে। ওটাই কি পড়ে গেল ঘুমন্ত রুবির মুখ থেকে? তাই হবে। আর আগু পিছু না ভেবে সে লিভিং রুমের দিকে এগোতে লাগলো। উফ, কি অস্বাভাবিক নির্জনতা! গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে মুহূর্তে মুহূর্তে। অস্বচ্ছই নিস্তব্ধতা। অজান্তেই গা ছমছম করে উঠতে বাধ্য যে কারোর। নিজের হাঁপড়ের মতো শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোথাও টু শব্দটি নেই। এই অকাট্য নৈঃশব্দতার বুকের মধ্যে তার এই ক্ষীণ অথচ ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ কেমন যেন এক অদ্ভুত বৈপরীত্য সৃষ্টি করেছে। শরীরের প্রতিটা রোমকূপ দাঁড়িয়ে গেল মার্থার। আবার সেই শব্দটা শুরু হয়েছে। হ্যাঁ, অকাট্য নৈঃশব্দতা চিরে হঠাৎ আবার শুরু হয়েছে সেই শব্দ। কেউ যেন পাগলের মতো দেওয়াল আঁচড়াচ্ছে, আঁচড়েই চলেছে নখ দিয়ে। আর ঠিক এই সময় রুবিও জেগে উঠল। তার মুখ থেকে বেবি সুথারটা পড়ে গিয়েছিল, তাই আবার ঘুম ভেঙে গিয়েছে তার। আর যেই মাত্র ঘুম ভেঙেছে, শুরু হয়ে গিয়েছে তার ফোঁপানি। নিরেট নিস্তব্ধতা চিরে আবার শুরু হলো রুবির ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না। তার বেবি সুথারটা দরকার। মনে মনে অভিসম্পাত করল নিজেকে মার্থা। ঈশ্বর, এখন সে কি করবে? রুবির আরও 4-4টে বেবি সুথার সে ওপরের ঘরেই ফেলে এসেছে। এখন সে যে ওই বাকি 4টে আনতে আবার ওপরের ঘরে যাবে, এমন উপায় এখন আর নেই। আর গেলেও বিপদের সম্ভাবনা আছে। যদিও সে জানে না তার পেছনে অন্ধকারে গুঁড়ি মেরে কেউ অনুসরণ করছে কিনা ওকে, কিন্তু তাহলেও তার আর এই মুহূর্তে দোতলায় ফেরার কোনো উপায় নেই। চোখ বন্ধ করল মার্থা। ওর মাথাটা ঝিমঝিম করছে দুশ্চিন্তায় আর দুর্ভাবনায়। আশঙ্কা আর উদ্বেগের ঢেউ উঠছে ওর বুকের ভেতরে। চোখ খুলে তাকালো মার্থা। অন্ধকার, অন্ধকার, শুধুই অন্ধকার। ওদিকে রুবির কান্না বেড়েই চলেছে। এখনই তার মুখে বেবি সুতারটা গুঁজে দিলে তার কান্না আরও বেড়ে যাবে। অসহায় মার্থার আর যাওয়া হলো না বাইরের দরজার দিকে। তাকে এখনই রুবির জন্য বেবি সুথারের ব্যবস্থা করতেই হবে। ওটা না দিলে ওর কান্না ক্রমশই বাড়তে থাকবে। শুয়ে পড়ার আগে সে লিভিং রুমের হালকা ডিম লাইটটা জ্বালিয়ে রেখে গিয়েছিল। জানলার পর্দাগুলো টান টান করে রেখে গিয়েছিল। এমনিতে বাইরে রাস্তার ধারে একটা স্ট্রিট ল্যাম্প সারা রাত জ্বলে এবং পর্দার ফাঁক ফোকর দিয়ে সেই স্ট্রিট ল্যাম্পের ক্ষীণ আলো আসে। কিন্তু এখন না লিভিং রুমের আলোটা জ্বলছে, নাই জ্বলছে বাইরের স্ট্রিট ল্যাম্পটা। দীর্ঘ সময় অন্ধকারে থাকতে থাকতে মার্থার মনে হচ্ছে সে যেন চির অন্ধকারের রাজ্যে নির্বাসিত হয়েছে চিরকালের মতো। তার এই 2 চোখ আর কোনো দিন যেন আলো দেখবে না। অন্ধ হয়ে গেছে সে অন্ধকারে। রুবির কান্না ওদিকে ক্রমশ তীক্ষ্ণ হতে লাগলো। রুবি, হাস, রুবি চুপ, রুবি চুপ বলে রুবিকে মৃদু চাপড় দিয়ে সান্ত্বনা দিতে দিতে অসহায় মার্থা রুবিকে কাঁধে নিয়েই মেঝের দিকে নিচু হলো। পাগলের মতো হাতড়াতে লাগলো কোথায় পড়েছে মুখে দেওয়া চুষিটা। ঠান্ডা মেঝেতে উন্মাদিনীর মতো অন্ধকারে হাতড়াতে লাগলো মার্থা। প্রতি মুহূর্তে মনের মধ্যে আসা এই বুঝি জিনিসটার নাগাল পেল সে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে লাগলো সে। যত ব্যর্থ হচ্ছে তত ওই চুষিটাকে ক্রুদ্ধভাবে অভিসম্পাত করছে সে। কোথায় পড়েছে ওই চুষিটা? বেবি সুতারটা কোথায় পড়েছে? এক হাতে রুবিকে কাঁধে নিয়ে মার্থা অন্ধকারে নিচু হয়ে হাতড়াতেই লাগলো।
শ্রোতা বন্ধুরা, এই পার্টটা এখানেই সমাপ্ত। আগামী পার্ট নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।